নমস্কার, আমরা আজ রয়েছি দমদম উত্তর কেন্দ্রে, যেখানে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী, আমাদের খুব কাছের, খুব পছন্দের, বোন বললে বোন, বন্ধু বললে বন্ধু, দীপশিতা ধর সিপিআইএম প্রার্থী। ওর সাথে থাকবো, কিছু কথা বলবো, কিছু প্রশ্ন আমাদের রয়েছে, আমার রয়েছে, কিছু জানার আছে, তোমার ভাবনা, সেগুলো সম্পর্কে কথা বলবো। নিশ্চয়ই। কিছুটা শুধু তো বাম পরিসর নয়, এইবারের রাজ্যে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের ক্ষেত্রে গণতন্ত্রের যে পরিসর সেটাই বাঁচবে কিনা, এরকম একটা সংকট, এরকম একটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে আজকে নির্বাচনে দাঁড়াচ্ছে। কি মনে হচ্ছে, কতটা সংকট এটা? আমাদের নির্বাচনের চাইতেও যে সংকটটা, তাহলে এই যে প্রাক নির্বাচনী এসআইআর এবং তাতে যে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ যাওয়া, এবং ব্যাপারটা তো খুব সিম্পল নাম বাদ যাওয়া নয়। আমরা জানি 2002-এও এসআইআর হয়েছিল, সেখানেও মানুষের হয়তো নাম বাদ গেছিলেন, বা আমরা ইন জেনারেল জানি অনেক সময় হয় যে আমরা বলি এবারে নামটা ওঠেনি, পরের বারে নামটা তুলতে হবে। ভোটের লিস্টে নাম না আসার মধ্যে আর কোনো অন্য রকমের অ্যাংজাইটি, কোনো অন্য রকমের ক্রাইসিস মানুষের ছিল না। কিন্তু এই এসআইআর যেভাবে হচ্ছে, তার আগে এনআরসি এর কথা আমরা শুনেছি। এনআরসি এর প্রেক্ষিতে তৈরি হওয়া যে এসআইআর, তাতে তো মানুষের একবারে সিটিজেনশিপ, তার নাগরিকত্ব, সেটাকে খানিক প্রশ্নের মুখে ফেলা হয়েছে। এবং যেভাবে কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার খানিকটা দুজনে একটা কোলাবোরেটিভ ভাবে যে লাখ লাখ মানুষকে তারা যে বেনাগরিক করে দিলেন, এটা একটা অদ্ভুত ক্রাইসিসের মুখে আমাদের দাঁড় করালো। যে অধিকারগুলোকে আমরা একদম টেকেন ফর গ্রান্টেড ভাবতাম, যে ভোট দেওয়ার অধিকার তো আমার নিজের অধিকার। অনেকে বলতেন যে আমার ভোটার কার্ড আছে কিন্তু আমি ভোট দিই না, কারণ অধিকারটাকে আমরা এতটাই টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছিলাম। এখন সেই রকম একটা অধিকারকেও যেভাবে কেন্দ্রের সরকার এক লহমায় আমাদের কাছে কেড়ে নিতে পারলো, এবং কোনো রকম প্রতিরোধ কেউই আমরা গড়ে তুলতে পারলাম না, সেইটা আমার মনে হয় আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়ার একটা প্রাথমিক ভয়ের জায়গা। তারপরে তো যা আমরা দেখেছি, এই ভোট লুট থেকে শুরু করে নমিনেশন না জমা দিতে দেওয়া, সন্ত্রাস করা, এগুলো তো একটা দিক, কিন্তু সেটা ফাংশনাল। এই যে প্রাতিষ্ঠানিকভাবে মানুষের একেবারে বেসিক অধিকারটা কেড়ে নেওয়া হলো, এটা আমার মনে হয় এবারের নির্বাচনের মূল কথা, মূল ভাষ্য হওয়া উচিত। ধরো ভলতেয়ারের তো একটা কথা ছিল যে আমার যে বিরুদ্ধে বলছে তাকেও যদি খর্ব করা হয়, আমি তার কথা বলার অধিকারের জন্য লড়বো। একদম তাই। ধরো তুমি নির্বাচিত হলে, তোমার বিরুদ্ধে যিনি ভোটাধিকার প্রয়োগ করলেন, তোমাকেই যিনি আক্রমণ করলেন, যখন দেখবে যে তার কথা বলার পরিসর নেই বা তার ভোটাধিকার নেই, তার জন্য লড়বে। একদম তাই, একেবারে তাই। আমরা এইবারের যখন বিভিন্ন জায়গায় গেছি, আমার নির্বাচন প্রচার শুরু করেছিলাম, আমরা বলেছিলাম আমরা প্রথম দিন প্রচার করব না। যে এলাকার সবচেয়ে বেশি মানুষ আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, ওরা এখানে লোকাল ভাষায় বলেন যে স্ট্যাম্প মেরে দিয়েছে, নামের ওপর স্ট্যাম্প মেরে দিয়েছে। তো আমরা প্রথম দিন সেই মানুষগুলোর সঙ্গে খালি দেখা করেছিলাম, এবং এই ভয়াবহতাটা বুঝতে যে কত মানুষ বাদ পড়েছেন। এবং ওই এলাকায় আমরা ট্র্যাডিশনালি জিতি না, আমরা কয়েক বছর ধরে সেখান থেকে ভোট পাই না, কিন্তু তবুও আমরা ওখান থেকে শুরু করেছিলাম, কারণ মনে হয়েছিল তিনি কোন রাজনীতিতে ভোট দেন, কোন রাজনীতি পছন্দ করেন। তার চেয়েও বড় যেটা প্রশ্ন, যে এই দেশের একজন নাগরিক, তিনি যে মতাবলম্বী হন না কেন, তার ধর্ম দেখে, তার জাত দেখে তার নামটা কেটে দেওয়া যাবে কি যাবে না। ফলে তিনি আমার পক্ষের হন, আমার বিরুদ্ধ মতের হন, গণতান্ত্রিক পরিসর তখনই গণতান্ত্রিক হবে যখন তাতে সমস্ত মানুষ, তিনি সংখ্যায় বেশি হন কম হন, তারা কথা বলার সুযোগ পাবেন। ফলে অবশ্যই সবার জন্য লড়বো। কোন কোন ইস্যুগুলোকে প্রধান ইস্যু মনে হচ্ছে এই নির্বাচনে? সার্বিকভাবে দেখতে গেলে অবশ্যই নাগরিকত্বের ইস্যু, কর্মসংস্থানের ইস্যু। কর্মসংস্থানের ইস্যু একটা ব্যাপক ইস্যু, এবং কর্মসংস্থান মানে আমাদের যেরকম মনে হয় যে শিক্ষিত বেকার যুবক, শুধু তাই নয়, একেবারে ব্লু কলার জব যারা করেন আর যাদের অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ কারবার করছেন। এই এলাকায় অনেকগুলো ওই ক্ষুদ্র কুটির শিল্প, মানে হোম বেসড ইন্ডাস্ট্রি রয়েছে। কেউ হয়তো ব্যাগ বানান, কেউ ছাতার শিক বানান, কেউ জার্সি বানান, গেঞ্জি বানান, হুঁশিয়ারি বানান,
এবং তাদের যদি জিজ্ঞেস করে আছে তোমার পিএফ আছে, সে নামই শোনেনি। তাকে যদি জিজ্ঞেস করে আছে তোমার সোশ্যাল সিকিউরিটি কোনো কার্ড আছে, সে জানেই না বস্তুটা কি। তার মানে একদম কলকাতার উপকণ্ঠে এমন হাজার হাজার মানুষ দিনে 10 ঘন্টা 12 ঘন্টা, কেউ কেউ 14 ঘন্টা কাজ করেন, যারা তাদের বেসিক অধিকার সম্পর্কে অবগত নন। আমরা এই যে কর্মসংস্থান এবং একজন মানুষ যিনি শ্রমদান করেন তার রাষ্ট্রের কাছে যে দায়িত্ব, রাষ্ট্রের কাছে যে দাবি দেওয়া, সেইটা নিয়ে কথা বলতে চাই। পরিবেশ এখানে একটা বিশাল বড় ইস্যু। আমরা আজকে যখন প্রচার করছিলাম, বিভিন্ন জায়গায় হাঁটু অব্দি জল এই কালকে দুদিনের বর্ষা। তাতে এই যে নর্দমাগুলো পরিষ্কার হয় না, বিভিন্ন পুকুর বুজিয়ে ফেলা হয়েছে, ফলে এই এলাকার যে ন্যাচারাল ড্রেনেজ সিস্টেমটা ছিল অপরিকল্পিত নগরায়ন কারণে, সেটা একেবারে ডিভাস্টেটেড। ফলে পরিবেশ এই এলাকার বাঁচানো এবং তার নিকাশি ব্যবস্থা ঠিক করে একটা সুস্থ হাওয়া, সুস্থ জল এই এলাকার মানুষকে দেওয়া, বা ইন জেনারেল পশ্চিমবঙ্গে আমরা যেভাবে দেখছি, এইটা আমার মনে হয় একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। এই এলাকার জন্য সেটা খুব ইম্পর্টেন্ট না হলেও সারা বাংলা জুড়ে যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতিকে হ্যাম্পার করা হচ্ছে, মানুষ যেভাবে কে তার ধর্ম অনুযায়ী কে মন্দির বানাবে, কে মসজিদ বানাবে, তার উপর দাঁড়িয়ে যেভাবে পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, আমাদের লড়াই সেটার বিরুদ্ধে। ধরো এই তুমি কর্মসংস্থানের কথা বললে, এখানে তো আর এক ধরনেরও বিভাজন তৈরি করা হয়, যে এই যে তুমি বলে বলছো ব্লু কলার জব আর হোয়াইট কলার জব, এই যে বিভাজন, অথচ আমরা দেখতে পাচ্ছি যে আজকে এআই, কম্পিউটার, এই সমস্ত কারণে একটা মধ্যবিত্ত শ্রেণী, যার 34 বছরের বামফ্রন্ট সরকারের কারণেও একটা পরিবারের আপলিফমেন্ট হয়েছিল, কিন্তু তারাও হঠাৎ করে রাতারাতি তার কর্পোরেট জবের ক্ষেত্রেও ভালনারেবল হয়ে পড়ছে, রাতারাতি হয়ে পড়ছে। কিন্তু অরাকেলে প্রায় 30,000 কর্মী ছাঁটাই আবার হয়েছে। তুমি যাদের কথা বলছো তারা ভালনারেবল, অথচ এদের দুজনের মধ্যেও আবার একটা সংঘাত রয়েছে। এই রকম সিচুয়েশনে দাঁড়িয়ে রাজ্যে কর্মসংস্থানের ক্ষেত্রে কি পরিকল্পনা, তাদের কাছে কিভাবে তোমরা অ্যাড্রেস করতে চাইছো? একটা কথা তো হচ্ছে যে ঠিকই এই দুজন যে ধরনের মানে ওয়ার্ক স্পেসে কাজ করেন, ওয়ার্ক স্পেস দুটো খুব আলাদা ঠিকই, কিন্তু এদের যে শোষণের প্রক্রিয়া সেটার মধ্যে কিন্তু খুব পার্থক্য নেই। এরা দুজনেই, এই দুটো গ্রুপই একই রকম ভাবে খানিকটা শোষিত হন, কিন্তু এই দুজনেই যে শোষিত হচ্ছেন, স্পেশালি যারা হোয়াইট কলার জবে রয়েছেন, তাদের মধ্যে সেই রিয়েলাইজেশনটা নেই। তারা যেহেতু একটু ভালো জামা পরে এসিতে বসে কাজ করছেন, তাদের শোষণটা শোষণ মনে হয় না। কিন্তু এই যে তুমি বললেন ভালনারেবিলিটি বাড়ছে, ক্যাপিটালিজমের ক্রাইসিস যত বাড়ছে, তাতে শুধুমাত্র ব্লু কলার জবের মানুষজন ক্রাইসিসে পড়ছেন না, এরাও পড়ছেন এবং রিয়েলাইজেশন হচ্ছে। তোমার যদি মনে থাকে ব্যাঙ্গালোরে সেখানে যে ট্রেড ইউনিয়ন রয়েছে, এই আইটি এমপ্লয়ীদের ইউনিয়ন, তারা বিশাল বড় প্রসেশন করেছে, প্রোটেস্ট করেছে এবং এই যে মাস লে অফ, তার বিরুদ্ধে তারা একসঙ্গে রাস্তায় নেমেছে। ফলে মানুষ বুঝছেন, কিন্তু কোথাও না কোথাও আমি বলবো এটা কিছুটা সেলফ ক্রিটিক্যালি আমাদের ব্যর্থতা। এই যে বিপুল সংখ্যের ক্রাইসিসে থাকা শ্রমিক শ্রেণী, তাদেরকে আমরা যতটা এক জায়গায় আনা উচিত ততটা এক জায়গায় আনতে পারি। ফলে কর্মসংস্থানের প্রশ্নে যেমন আমরা যদি রাষ্ট্রযন্ত্রের মধ্যে যাই, সেই দায়িত্ব যেমন থাকবে, তেমন আবার বামপন্থী রাজনীতিক কর্মী হিসাবে এই রাজনীতির কথাটাকেও বারংবার বলার দায়িত্ব, সেটাও আমাদের একাধারে পালন করতে হবে বলে আমি মনে করি। এই প্রশ্নে আরেকটু এক্সটেন্ড করতে চাইছি, মামদানি ইন্সপায়ার করলো? মামদানি ইন্সপায়ার করেছে এইটা ভেবে, এই যে আমাদের তো খুব এই কটাক্ষটা শুনতে হয়, তোমরা শূন্য, তোমাদের কোনো চান্স নেই ইত্যাদি। মামদানি যখন শুরু করছেন মেয়ারেল রেস, তখন কেউ উনি জিততে পারবেন এটা ভাবেনি, অনেক অনেক পিছিয়ে ছিলেন এবং উনি তো খুব খোলাখুলি প্যালেস্টাইনের সাপোর্টার। আর যে নিউ ইয়র্কে উনি লড়ছেন, সেখানে ইসরায়েল ব্যতীত সবচেয়ে বেশি ইহুদি মানুষের বসবাস। ফলে এটা ভাবাই যায় যে আচ্ছা, ওকে তো এমনিতেই ডিসকার্ড করে দেবে, প্যালেস্টাইন নিয়ে এত বড় বড় কথা বলছে। কিন্তু ও যে ব্রেড অ্যান্ড বাটার ইস্যুগুলোকে বললো, পাবলিক ট্রান্সপোর্টের কথা বললো, অ্যাফোর্ডেবল হাউজিং এর কথা বললো, গভর্নমেন্ট রোলের কথাই যে বারংবার বললো, তাতে আমি বিশ্বাস করি অনেকে যারা হয়তো প্যালেস্টাইন পজিশনের সঙ্গে একমত নাও হতে পারেন, এমন মানুষও তার প্রতিনিধি হিসাবে মামদানিকে বেছে নিলেন। এইটা আমার মনে হয় ইন্সপায়ারিং। এই যে আমরা সবসময় পোলারাইজেশনের কথা বলছি, ঠিকই তারা পোলারাইজেশন পশ্চিমবঙ্গে হয়েছে, সারা ভারত জুড়ে হয়েছে, কিন্তু সেই পোলারাইজেশনটা ব্রেক করেও এই আইডেন্টিটির মধ্যেও যে শ্রেণীর কথা আছে, আইডেন্টিটির মধ্যেও যে ক্লাস কম্পোনেন্ট আছে, সেগুলোকে যদি বারবার হ্যামার করা যায়, আর্টিকুলেট করা যায়, মানুষের কাছে সহজভাবে বোঝানো যায়, আমার মনে হয় ফল হয়। এবং নিউ ইয়র্কে মামদানির জয়, সেটা আমাদের কাছে সবচেয়ে বড় তার প্রমাণ।
ক্যাম্পেনের ক্ষেত্রে তার কোনো রিফ্লেকশন? তা নয়, ঠিক সেটা আমরা ঠিক অতটা কিন্তু- প্রফেশনালি করে উঠতে পারি না। প্রফেশনালি নয়, কিন্তু ধরো এই যে নিউ ইয়র্কের মতন শহর, হুম। যেখানে ধরো বাবা সন্তানের সঙ্গে দেখা করতে গেলে অ্যাপয়েন্টমেন্ট নেয়, সেখানে ও হুম। ডোর টু ডোর ক্যাম্পেনে চলে Right, গেল। right. তা আমিও দেখছিলাম যে তুমি একেবারে ঘরেতে গিয়ে মানুষের সাথে একেবারে সেখানে সংযোগ তৈরি তবে করছো। সেরকম মামদানি এফেক্ট নয়, মানে আমাদের পশ্চিমবঙ্গে সাধারণ ভাবেই আমাদের না, আমি বলার চেষ্টা করছি যে সেইটা কি আজকের সময় সেটা যে ওয়ার্ক করে, করে সেইটা কি করে, কোথাও করে। মামদানিও তো দেখিয়ে দিল একদম একেবারেই যে তাই, এটা ওয়ার্ক করে, একেবারেই যে তাই। মানুষের সাথে সরাসরি সংযোগ। একদম একদম একেবারেই। সেটা আমি দেখছিলাম তুমি সেটাতে করছিলে। এবং মানুষের সঙ্গে যত কথা বলা যায়, এরকম হয়তো আমি ফিল করি অনেক সময় কি প্রচন্ড হয়তো পা ব্যথা করছে, হাঁটতে পারছি না, তো কমরেডরা বলেন যে একটা টোটো রেখেছি, টোটোতে উঠে পড়ো, তুমি লোকের সাথে দেখা করতে করতে হাত মিলাতে যাবে। কিন্তু তাতে না খালি দেখা করাটাই হয়। ওনারা আমাকে দেখলেন, আমি ওনাদের হাত নাড়লাম, খানিকটা ওই আমি রথে বসে আছি আর ভক্ত কুলের মতো। কিন্তু আপনি যখন হেঁটে কারোর বাড়ির দরজায় যাচ্ছেন, যখন যে হাঁটু অবধি জলের মধ্যে তিনি দাঁড়িয়ে থাকেন, সেই একই হাঁটু জল ভেঙে আপনি তার বাড়ি পর্যন্ত পৌঁছে যাচ্ছেন, তিনি একটা একাত্ম বোধ করেন যে তাহলে এই যে মানুষটা আমার কাছে এসে দাঁড়াচ্ছেন, তিনি হয়তো অন্য গ্রহের জীব নন, হাই পেডিস্টালে দাঁড়িয়ে। এক্স্যাক্টলি, তিনি আমার মতোই। তাই আমার সমস্যার কথা আমি যদি একে বলি, হয়তো এ আমার কষ্টটা বুঝতে পারবে। সে সুরাহা করবে কি করবে না ততদূর অবধি হয়তো সে যায় না, কিন্তু আমার কষ্ট সে বুঝছে, এই রিয়েলাইজেশনটুকু আমরা তাকে আনতে পারি। তুমি বেশ কয়েকবার বললে যে জমা জলের প্রশ্ন, বারংবার বেশ কয়েকবার উঠে এলো এর মধ্যেই। এটা একটা এখানের বিশাল বড় সমস্যা। সেই সমস্যা কিভাবে সমাধান করা যায়, তার কোনো প্ল্যান তোমার আছে? কিভাবে এটা কোনো এটাকে অ্যাড্রেস করবে? চটজলদি টোটকা নেই। এটা আমরা যদি বলি শুধু ইলেকশনের জন্য, একবারে মিথ্যে কথা বলা হবে। এটার একটা ইমিডিয়েট রিলিফ যেটা হতে পারে, সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় যে নর্দমাগুলো এখন সব স্ল্যাবড হয়ে গেছে, যখন পরিষ্কার করা হয় তখন স্ল্যাবগুলো উঠিয়ে পরিষ্কার করা হয়, বা পরিষ্কার করলেও খালি উপর থেকে আবর্জনাগুলো সরানো হয়, যে সিল্টিং হয়ে গেছে সেটাকে ফিক্স করা হয় না। পুরসভা যদি চান পুর কর্মীদের ব্যবহার করে, বা এই যখন আমরা যদি বিধায়িকা নির্বাচিত হই, তাহলে আমাদের রিসোর্সকে ব্যবহার করে সেটা করতে পারি, সেটা হয়তো 10% 20% সুরাহা করতে পারে। কিন্তু এখানকার যেটা মেজর সমস্যা, সেটা হলো এই পুরো দমদম উত্তর বিধানসভা কেন্দ্র 3টে খালের দ্বারা কানেক্টেড, নোয়াই খাল, সোনাই খাল এবং আরেকটি, সেইগুলোর গ্রেজিং হয় না বছরের পর বছর। আমরা দেখলাম একটি জায়গায় খুব বড় করে তারা পোস্টার লাগিয়েছে যে 1,72,74,000 টাকা খরচা করে গ্রেজিং নাকি করা হয়েছে, কিন্তু স্থানীয় মানুষরা বলছেন কিচ্ছুটি হয়নি। ফলে ওই খালগুলোকে যদি প্রপারলি ড্রেজিং করা যায়, এবং যেটা আমরা বলছি যে একটা মাস্টার প্ল্যান বানাতে হবে পুরো এই দমদম অঞ্চল জুড়ে, একটা ওয়াটার লগিং বিশাল বড় সমস্যা, আমরা একটা মাস্টার প্ল্যান বানাবো যাতে আন্ডারগ্রাউন্ড ক্যানেলিং এর মধ্যে দিয়ে এই যে জলটা রাস্তায় চলে আসছে, লোকের বাড়িতে ঢুকে যাচ্ছে, সেটাকে ঠিক করতে হবে, এবং সেটার একটু সময় সাপেক্ষ। কিন্তু ফর ইমিডিয়েট রিলিফ এই প্রথম দুটো কাজ আমরা করতে পারি, গ্রেজিং করা এবং নালা নর্দমা সেগুলোকে পরিষ্কার করা। যে পুকুরগুলো যেগুলো এখন ডাম্পিং গ্রাউন্ড হয়ে গেছে, আবর্জনা ফেলার জায়গা হয়েছে, সেটাকে আমরা যদি সংস্কার করি, সেখানে খানিকটা জল ধারণ করতে পারে, ফলে জল ওভারফ্লো করবে না। এই তিনটে আমরা আপাতত এইখানকার এই যে নিকাশি ব্যবস্থা ফিক্স করার জন্য আমরা ঠিক করেছি। তুমি যেখানে এখানে করছো উত্তর দমদম, সেটাতে একটা উদ্বাস্তু সেটেলমেন্টের একটা বড়, তোমার নিজের পরিবার উদ্বাস্তু সেটেলমেন্টের মধ্যে দিয়ে তার গেছে, পার্টিকুলারলি তোমার ঠাকুরদার একটা বড় লড়াই হচ্ছে সেখানে দাঁড়িয়ে। সেটা আজকে এই ক্রাইসিসকে এখানের মানুষ যেভাবে ফেস করছেন, আর তোমার দৈনন্দিন অভিজ্ঞতার মধ্যে খানিকটা সেটা আছে। এইটাকে কিভাবে তুমি অ্যাড্রেস করবে, কিভাবে এই মানুষকে কিভাবে তুমি পৌঁছতে চাইছো তাদের কাছে? উত্তর দমদমের আমার মেজর কানেকশন হচ্ছে এইটা। আমি যখন এখানে এসেছি আমার মনে হয়নি আমি খুব বাড়ি থেকে দূরে আছি, কারণ এই এলাকার কম্পোজিশন, কলোনির সংস্কৃতি, এটা একদম আমরা যেরকম এলাকা থেকে এসেছি একদম ওই রকমই। এবং এখানে একটা এলাকা আছে খলসেকোটা বলে, সেটা আসলেই বরিশালের একটি জায়গা, সেই জায়গার নামে তৈরি করা। ফলে বিপুল অংশের মানুষ, উদ্বাস্তু অংশের মানুষ। এবং নিউ ব্যারাকপুরের যদি আমরা দেখি, নিউ ব্যারাকপুর তো গড়েই উঠেছিল উদ্বাস্তু মানুষের লড়াই, ঘাম, তার মধ্যে দিয়ে। আমরা যেখান থেকে আজকে সকালের প্রচার শুরু করেছিলাম, সেখানটা উদ্বাস্তু স্কুল রয়েছে,
এই উদ্বাস্তু আন্দোলন শুধুমাত্র জমির লড়াই কিন্তু করেনি, খালি আমার জমি চাই তা নয়। সেই সময় যারা উদ্বাস্তু লিডার ছিলেন, এই উদ্বাস্তু এলাকায় কি করে স্কুল তৈরি করা যায় নিজেদের ফান্ডিং দিয়ে, নিজেদের টাকা দিয়ে, লোকের কাছ থেকে টাকা চেয়ে, সরকারের সাহায্য নিয়ে, বিপুল এখানে তুমি প্রত্যেকটা পাড়ায় পাড়ায় তুমি সরকারি স্কুল দেখবে। এবং এই সবটা ওই উদ্বাস্তু মুভমেন্টের, উদ্বাস্তু আন্দোলনের যে শুরুটা সেইটা দিয়ে। এবং এটাও ঠিক, ওই উদ্বাস্তু পরিবারগুলোর মধ্যেই স্পেশালি একটু পিছিয়ে পড়া পরিবার অথবা উচ্চবিত্ত পরিবারেরও আমাদের মতো তৃতীয় প্রজন্ম, তাদের মধ্যে একটা অদ্ভুত বিজেপি RSS এর সিপেজিং হয়েছে, মানে একদম সিপেজিংই বলছি, খুব সুচারুভাবে তারা খানিকটা ঢুকে গেছেন। এবং ন্যারেটিভটা কি, তোমরা ওপার বাংলা থেকে আইসো কাদের জন্য, কাদের তারা খাইয়ে আইসো, কারা তোমরা খেদায় দিছিল। এবং এটা তো ঘটনা, ওপার বাংলায় মুসলিম মৌলবাদ, ওপার বাংলার সাম্প্রদায়িকতা, সেই কারণেই তো আমাদের ভিটে মাটি ছাড়তে হয়েছিল, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু মজা হচ্ছে, আমার দিদা, যিনি নিজে খুব খানিকটা ফিউডাল মানসিকতারই মানুষ, ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছেন ইত্যাদি, তিনি যেমন আমি এই কথাটা বলেছেন, একই সঙ্গে এটাও বলেছেন তারা যখন বাড়ি ছাড়ার কথা ভাবছেন, তখন তার গ্রামে যারা মুসলিম প্রজা কোট আনকোট, তারা এসে বলে গেছেন তোমরা বাড়ি ছেড়ে যেও না, আমরা তোমাদের বাঁচিয়ে রাখবো। এই যে আমি যখন বড় হচ্ছি, আমি তো দুটো গল্পই শুনছি। আমি এমন মুসলমান মানুষের গল্পও শুনছি যারা আমার পরিবারকে বাঁচাতে চেয়েছেন, আগলাতে চেয়েছেন, আবার এমন কিছু লোকের গল্পও শুনছি যারা হয়তো আমাদের বাড়িতে আক্রমণ করেছেন। ফলে আমার যখন মেমোরি কনস্ট্রাক্ট হয়েছে, তাতে কোনো নির্দিষ্ট জাতির প্রতি বিদ্বেষ তৈরি হয়নি। সমস্যাটা হচ্ছে এখনকার ছেলেমেয়েরা, এই প্রজন্মের ছেলেমেয়েরা, তারা যেভাবে তাদের মেমোরিকে বানাচ্ছেন, তাতে প্রোপাগান্ডার ছড়াছড়ি এত বেশি, তারা ওই একটা ভয়ঙ্কর বিদ্বেষ, একটা ভয়ঙ্কর ঘৃণাকে প্রতিদিন নিজের মধ্যে যাপন করছে, তাকে লালন পালন করছে, তাকে জল দিয়ে, সার দিয়ে একদম মহিরুহতে পরিণত করছে। সেটা আমার কাছে চ্যালেঞ্জ। ফলে আমরা যখন কথা বলছি, সে কথা বারবার বলছি। মতুয়া সম্প্রদায়ের মানুষ এখানে বিপুল অংশের আছে, যারা একটা সময় একদম বিজেপির লয়াল সাপোর্টার ছিলেন। SIR এর কারণে তারা খানিকটা বুঝতে পেরেছেন যে আমাদের থেকে ভোট নিয়েছে, আমাদের থেকে কার্ড দিয়েছে, আমাদের থেকে টাকা নিয়েছে, কিন্তু যে বেসিক অধিকারটা বামফ্রন্ট সরকার আমাদের দিয়েছিল, বামফ্রন্ট সরকার যখন ছিল, এত এত মতুয়া মানুষ এসেছে, কারোর সাহস হয়নি তাদের এই প্রশ্ন করার যে তোমরা বাংলাদেশি কিনা, তোমাদের নাগরিকত্ব থাকবে কিনা, তোমাদের বাংলাদেশে পাঠিয়ে দেবো কিনা। আজকে তারা রিয়েলাইজ করছেন, তৃণমূল সরকার, বিজেপি সরকার দুজনেই, যারা একদম ঠাকুর বাড়িটাকে অলমোস্ট নিজেদের পৈতৃক সম্পত্তির মতো ভাগ করে নিয়েছেন, তারা তাদের ভোট নিয়েছেন ঠিকই, কিন্তু অধিকারের জায়গাটা একেবারে শূন্য করে দিয়েছেন। ফলে অবশ্যই এটা যেমন একদিকে চ্যালেঞ্জ, এই একদম প্রোপাগান্ডাকে আমাদের ব্রেক করতে হবে, তার সঙ্গে এটাও ঠিক মানুষ নিজেদের জীবনের অভিজ্ঞতাও তো খানিকটা বুঝছেন। ধরো এই উদ্বাস্তু আন্দোলন ইত্যাদির কথা বলতে গিয়ে মনে পড়ছে যে এই দুজনের শতবর্ষ গেল। একজনের নাম ঋত্বিক ঘটক, একজনের নাম মৃণাল সেন, যারা আমাদের ফিল্মকে প্রায় শেপ দিয়েছেন বলা যায়, এই কালচারকে শেপ দিয়েছেন। দুজনেই বাংলাদেশের থেকে আসা, উদ্বাস্তু হিসেবে এখানে চলে আসা। এবং আমি মৃণালের একটা ঘটনার উল্লেখই করতে পারি, মৃণালের স্মৃতিচারণায় রয়েছে যে ওরা যখন চলে আসছেন নদী পথে, নৌকোটা শেষ যিনি ঠেলে দিচ্ছেন আর পাড়ে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছেন, তার নাম জসিমউদ্দিন, যিনি বাংলা সাহিত্যের ওই রকম একজন আইকন। হ্যাঁ, তো এইটা যেমন একটা ন্যারেটিভ, এটাও তো আর একটা ন্যারেটিভ। আমরা এই ন্যারেটিভ গুলোকে যদি একটুখানি পৌঁছতে পারি, যে এই ন্যারেটিভের উল্টো দিকেও আর একটা ন্যারেটিভ আছে, যেরকম এই ইতিহাস যেমন রয়েছে, সেরকম নজরুল ইসলামের ইতিহাসও রয়েছে। হ্যাঁ, তো লালনের ইতিহাস, চৈতন্যের ইতিহাস রয়েছে। এই যে আমাদের দীর্ঘ লিগাসি, এতদিনের যে লিগাসি এবং স্পিরিচুয়ালিটির লেগাসি, আজকে যারা হঠাৎ করে আর কি হিন্দু হিন্দু হতে চাইছেন, তারা তো এই স্পিরিচুয়াল লেগাসিটা এখানেটা নাকচ করে দিচ্ছে। একেবারেই তাই, একেবারেই তাই। বা একেবারে ধরো যিনি একেবারে আধ্যাত্মবাদে সম্পূর্ণ রকম আস্থা রাখেন, তিনিও তো যদি সত্যি তিনি আস্থাবান হন আধ্যাত্মবাদের প্রতি, তাহলে তো তিনি এই কথা বলবেন যে এটা মা সারদা দেবী বলছেন যে আমজাদু আমার সন্তান, হ্যাঁ, তার উচ্ছিষ্ট তিনি পরিষ্কার করছেন, পরিষ্কার করছেন। এই ন্যারেটিভ গুলোকে আমরা যদি নিয়ে যেতে চাই, তাহলে তো একটা বড় টুল হচ্ছে সংস্কৃতি, কালচার। ঠিক। এবং এই উত্তর 24 পরগনা জুড়েই সংস্কৃতি একটা বড় ব্যাপার, কিন্তু সমস্ত জায়গায় যে ডাউনফল হয়েছে, যে ডেকাডেন্স আমরা দেখতে পাচ্ছি সংস্কৃতির ক্ষেত্রে, আমি যেহেতু নিজে থিয়েটারের মানুষ, সেখানে এইটা আমাকে বিশেষভাবে এটা তো সংস্কৃতির ক্ষেত্রে তোমার কি ভাবনা?
এই 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 কেন্দ্রকে ধরেও কিন্তু ভাবা যেতে পারে, কারণ এই হুম। কেন্দ্রের মধ্যে কিছু অডিটোরিয়াম রয়েছে। হুম। কি যেমন ভাবছো? কৃষ্টি অডিটোরিয়াম আমরাই বানিয়েছি, হুম। যেটা এখন রক্ষণাবেক্ষণের অভাবে একেবারে পড়ে রয়েছে। তো আমি এটাও মনে করি যে এটা না খালি ইনফ্রাস্ট্রাকচারাল সমস্যা নয়, হুম। আমাদের মনের মধ্যে তো এক ধরনের পরিবর্তন হয়েছে। তুই জানি না দেখেছো কিনা, ফেসবুকে আমরা দেখছিলাম সম্ভবত রামনবমীর মিছিল, সেখানে একেবারে ছোট্ট বাচ্চা মেয়েরা তারা নাচ করছেন, এবং যে গানটার সঙ্গে নাচ করছেন সেই শব্দগুলো আমি বলতে পারবো না। একটা ভোজপুরি গান, একেবারে একটা অশালীন অসভ্য একটা ভয়ঙ্কর রকম মিসোজিনি একটা গান, তাতে তারা নাচছেন, অঙ্গভঙ্গি করছেন। এটা তো ভয়ঙ্কর অবক্ষয়। এবং আমার এই অবক্ষয়টা হয়েছে কারণ একটা ভ্যাকিউম তৈরি হয়েছে, যেটা তুমি কারেক্টলি বলছি। যে আমি যখন ছোট ছিলাম আমার মনে আছে আমি নাচ শিখতাম, এবং সিনেমার গানে নাচ করাটাকে আমরা খুব খারাপ চোখে দেখতাম। সিনেমার গানে নাচ করবে কেন? কারণ তখন একক শিল্পীরা অনেকে গান গাইতেন, লোপামুদ্রা গান গাইছেন, শ্রীকান্ত গান গাইছেন, ওদিকে নচিকেতা গান গাইছেন, আরো অনেকে এক ঝাঁক শিল্পী, কবির সুমন গান কবির গাইছে। সুমন গান গাইছেন। নাচের ক্ষেত্রে ইন্দ্রনীল, ঝুমঝুম ময়না নাচে না, তেমন মানে নাচেনি এমন কেউ ছিল না, ইন্দ্রাণী সেন সবাই। তো ফলে নাচের গান বলতে বা এই যে ফিল্ম ইন্ডাস্ট্রির ডিফাইন করে দেওয়া সংস্কৃতি ছাড়াও একটা অল্টারনেট সংস্কৃতির পরিসর ছিল, নাচের ছিল, গানের ছিল। এখন তুমি যদি ছেলে মেয়েদের বলো যে তুমি কোন গানে নাচ করবে, হার্ডলি ওরা সিনেমার গান ব্যতীত বা যে গান ওরা মোবাইলে দেখছে, টিভিতে দেখছে, সে গান ব্যতীত অন্য কোনো গান বলতে পারবে না। সেটা কালচার প্রোডাকশন তো বন্ধ হয়ে গেছে। এবং ওই যে ভ্যাকিউমটা তৈরি হলো, সেই ভ্যাকিউমেই নানা ধরনের অপসংস্কৃতি, এবং সেই অপসংস্কৃতির হাত ধরে নানা ধরনের আইডিওলজি। কুনাল পুরোহিত বলে একজন ভদ্রলোক আছেন, যিনি মানে হিন্দুত্ব পপ সেটা নিয়ে একটি বই লিখেছে, যাতে তিনি খুব সুন্দরভাবে এই কথাটা বলেন যে কিভাবে এই ডিজের মধ্যে দিয়ে, পপের মধ্যে দিয়ে ঘৃণার চাষ হয়ে যায়, যে ভারত কা বাচ্চা বাচ্চা জয় জয় শ্রীরাম বলে গেছে, যাতে সবাই মিলে ডিজেতে খুব নাচে। এটা তো স্বাভাবিক, খুব সাধারণ, আমাদের বড় হওয়াতে ছিল না, খানিকটা ন্যাচারালাইজ হয়েছে। তাই ঠিকই বলেছো তুমি, আমরা যদি বিধায়ক হই অবশ্যই অ্যাডমিনিস্ট্রেশন কে কাজে লাগিয়ে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার আমাদের একটা দায়িত্ব থাকবে, কিন্তু মনের মধ্যেকার যে ইনফ্রাস্ট্রাকচার, সেইটার বদল, সেইটার কিছু লার্নিং এবং আনলার্নিং, তারও কিছু দায়িত্ব বোধহয় আমাদেরকে সরকারে থাকি অথবা না থাকি দিতে হবে। একইভাবে আমি এই মানে এই সমতুল্যই প্রশ্ন বলা যেতে পারে, একই কথা বর্তায় স্পোর্টস এর ক্ষেত্রেও, ঠিক। একই কথা বর্তায় স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও। মানে স্বাস্থ্য পরিষেবা বলতে তো শুধুমাত্র হাসপাতালের গেট তৈরি করে দেওয়া নয়, তাই তো। আম, এখানে ধরো সামাজিক সংগঠনগুলো, ক্লাব সংগঠনগুলো, হুম। ধরো আমরা আমাদের ছোটবেলাতে যত পরিমাণ এই ক্লাব সংগঠনগুলোকে সামাজিক দায়িত্ব পালন করতে দেখেছি, রক্তদান শিবির করতে দেখেছি, ঠিক। সেগুলো তো অনেকখানি বাধা পেয়েছে এই 15 বছরে। এগুলো একটা সাংস্কৃতিক ফল, এরা পড়ে যাওয়া, একদম বসে যাওয়া। একদম তাই। কি ভাবছো? এখানে অনেকগুলো মাঠ আছে। এই যে আমার সঙ্গে যে ছেলেটি আমার ছবি তোলে, ভিডিও করে, একদম বাচ্চা ছেলে, 12 এ পড়ে। তো ওর কথা অনুযায়ী, মানে ওর গল্প শুনি যে এই এলাকায় অনেকগুলো মাঠ ছিল যে মাঠে খেলতে পারতো, ওরা খেপ খেলতো, ফুটবল খেলতো, ইস্ট বেঙ্গলের ফ্যান ছিল, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখন একদম মাঠগুলোর যা অবস্থা হয়ে রয়েছে, তাতে আর ঠিক খেলার যোগ্যতারা নেই, ফুটবল খেলার জন্য স্পেশালি। সেই মাঠগুলো বিভিন্ন প্রোগ্রামের জন্য দিয়ে দেওয়া হয়, তাতে বাঁশ দিয়ে প্যান্ডেল তৈরি করা হচ্ছে, মাঠটার খেলার অবস্থায় যাচ্ছে না। এবং এই যে মাঠটাকে বাঁচাতে হবে, তার জন্য তো ক্লাবগুলোর কিছুটা দায়িত্ব থাকতো, ক্লাবের খানিকটা তদারকিতেই মাঠগুলো বাঁচতো। এখন ক্লাবেরও সেই সেই তাগিদটা মনের মধ্যে নেই। এখানে একটা আমাদের বড় স্টেডিয়াম রয়েছে, যে স্টেডিয়াম তুমি যদি আমার সাথে যাও, আমরা গেছিলাম, সেই স্টেডিয়ামে খেলার জায়গার তুলনায় সেটা এখন একটা পার্কিং লটে পরিণত হয়েছে। তাতে তুমি মানুষের প্রাইভেট কার থেকে শুরু করে এই পুরসভার গাড়ি, নোংরা ফেলার গাড়ি, জলের গাড়ি, সেগুলো সব পার্ক হওয়া শুরু করেছে। এবং আমি বিশ্বাস করি যদি এইভাবে চলতে থাকে, তাহলে যেটুকু ছোট্ট মাঠ পড়ে রয়েছে খেলার জন্য, সেটাও কিছুদিন পর থাকবে না। নোংরা স্তূপ, জিনিসপত্র দাম করে রেখে দেওয়া, জঙ্গল হয়ে গেছে একটা সাইড, এবং সেগুলো রাত্রিবেলা অসামাজিক কাজকর্মে রাখা হতে পারে, তার চান্সেস বাড়ছে ইত্যাদি। ফলে আমরা যদি জিতে আসি, আমাদের বিধায়কের ফান্ড থেকে এই যতগুলো খেলার মাঠ রয়েছে যেগুলো পাবলিকের, সাধারণ মানুষের, সেগুলোকে ফেন্সিং করে সেই মাঠটাকে ঠিক করে, যাতে সেখানে যে কেউ, একটা মাঠে আমরা গেছিলাম, তরুণ সংঘের মাঠ, নিউ ব্যারাকপুরে, সেখানে কতগুলো বাচ্চা ফুটবল খেলছে, একেবারে কচি কাটে তারা বলছে এখানে ফুটবল খেলার মাঠ আছে, কিন্তু সেগুলো সব টার্ফ হয়ে গেছে, তাতে খেলতে গেলে তোমাকে টাকা দিতে হবে, অথবা তোমাকে কোনো কোচিং এর পার্ট হতে হবে, তার জন্য টাকা দিতে হবে। তো
বাট আমাদের কাছে বিকালের মাঠ তো খালি একটা প্রফেশনাল জায়গা ছিল না, খেলার জায়গা, দৌড়ানোর জায়গা, ছোটার জায়গা, মজা করার জায়গা, খেলতে খেলতে গড়িয়ে পড়ার জায়গা। প্রথম ফ্রিডম এক্সারসাইজ। একদমই তাই, তাই না? ওই যে দৌড়াতাম ছোঁয়াছুঁই খেলতে, সেই মনের মধ্যে যা হতো অত ভাবা যায় না। মানে স্কুল থেকে এসে কোনো রকমের ব্যাগ ফেলেই আমরা দৌড়াতাম। তো এই যে পাবলিক মাঠ, যেগুলো কোনো পার্টিকুলার পারপাসের জন্য নয়, সেগুলো ডেভেলপমেন্ট করা, সেগুলোতে যাতে ছেলেমেয়েরা বিকালবেলা খেলতে পারে, যাদের যেরকম ভাবে ইচ্ছা, বয়স্করা হাঁটতে পারেন, সেই সমস্ত জায়গাটার সেই দায়িত্বটা আমরা নেব। মানুষের এখন আর একটা ফাইট, সেটাও নিশ্চয়ই তোমাদের করতে হচ্ছে, খানিকটা আমরা যারা সংস্কৃতির কাজ করি তাদেরও করতে হচ্ছে। সেটা হচ্ছে যে তোমার স্মৃতির সাথে লড়াই করা, মানে স্মৃতি স্প্যান কমে গেছে। এই যে ধরো আমরা যখন খেলাধুলো ইত্যাদি নিয়ে কথা বলছিলাম, পৃথিবীর ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন লিওনেল মেসি। তিনি এলেন এবং সেটাকে যে মানে সমস্তটা নিয়ে, এটা তো তার হিউমিলিয়েশন, এটা আমাদের গোটা রাজ্যের একটা হিউমিলিয়েশন। যিনি এটার প্রধান কারিগর, তিনিও এই নির্বাচনে প্রার্থী। এইটা যে ঘটলো, এই যে লজ্জা, যারা অনেকগুলো টাকা কোনো ক্রমে সঞ্চয় করে সেদিন টিকিট কেটে গিয়ে ঠকে গেলেন, তারাও কিন্তু হয়তো অনেক সময় স্মৃতি থেকে তাদের সরে যাচ্ছে। এই অপমানটা, তো এই অপমানগুলো, এই হিউমিলিয়েশন গুলো, এইগুলো স্মৃতিতে তো আমাদের টিকিয়ে রাখাটা আর এক রকমের দায়িত্বের মধ্যে বর্তায়। তা এইটা কি আমরা বারংবার, মানে তুমি যখন যাচ্ছ, এই যে আমরা এইরকম ছিলাম না জাতি হিসেবে, বাঙালি জাতি হিসেবে, ধর্ম নয় জাতি, ঠিক ঠিক, সেই জাতি হিসেবে বাঙালি এমন ছিল না, তাই না? বাঙালি একটা তাদের একটা ভাবনার পরিসর ছিল। বাঙালি ভাবতো, বাঙালি যা গোখলে বলেছিলেন, বাঙালি যা ভাবতো তাই ভারতবর্ষ পরের দিন ভাববে। বাঙালির ভাবনার ক্ষেত্রে একরকম, তো তার ভাবনার জগতে একরকম আক্রমণ নেমে এসছে যে তুমি ভাববে না, তোমার হয়ে আমি ভেবে দেবো। এটা কি করে কমব্যাট করছো? দেখো, এইটার একটা খুব, এই যে ভাবনার পরিসরটা তো ধরো তো ধীরে ধীরে তৈরি হয়েছিল। আমরা নবজাগরণের কথা জানি, সেই সময় রামমোহন হতে পারেন, বিদ্যাসাগর হতে পারেন, রোকেয়া হতে পারেন। এই যে বিদ্যাসাগর যে পাড়ায় পাড়ায় গিয়ে পাঠশালা খুলতেন, তার কারণ এটাও যে উনি চাইতেন মানুষ আরো বেশি ভাবুন, আরো বেশি পড়ুক, পড়লে তার জ্ঞানের আলো প্রসারিত হবে, সে ভাববে, প্রশ্ন করবে, সংগঠিত হবে। সেম ফর রোকেয়া। এই যে রোকেয়া যখন বলছেন যে মেয়েদের পড়তে হবে কেন, কারণ যদি অর্ধেক সমাজের মানুষ তারা ভাবতে না পারে, তাহলে সেই সমাজটাই পরিপূর্ণভাবে বিকশিত হয় না। ফলে এটা লম্বা ইতিহাস। এই যে বাঙালি ভাবতে পারে, তার কারণ এরকম মানুষেরা তাদের জীবন দিয়ে আমাদের এই ভাবার পরিসরটা বা এই টুলটা আমাদের হাতে দিয়ে গেছে। পরবর্তীকালে যখন বামফ্রন্ট সরকার এসছে, আমরা ইউনিভার্সাল এডুকেশনকে একদম আমাদের প্রাইমারি করেছিলাম, যে পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে আমাদের একদম স্কুল খুলতে হবে। আমি উদ্বাস্তু স্কুলগুলোর কথা বলছিলাম। আর মনে আছে, আমি ত্রিপুরাতে গেছিলাম একবার ইলেকশনের প্রচারে, একটা পাহাড়ি রিমোট এলাকা। তো সেখানে ওরা আমার গল্প করছেন যে এখানে একটি মেয়ে, তখন একদম মানে আদিবাসী এলাকা, সেখানে স্কুল আমরাই তৈরি করেছি। তো প্রথম একটি মেয়ে, সে 12 পাস করেছে। এবার সেই মেয়েটির জন্য শহরে কলেজে পড়তে যাওয়া খুব ডিফিকাল্ট ব্যাপার, সে পড়বে না এরকম একটা ব্যাপার। সেই সময় লেফট ফ্রন্ট সরকার ত্রিপুরার ওই একটি মেয়ের জন্য একটা কলেজ খুলেছিলেন, যে একটি মেয়ে হলেও সে পড়বে। মানে এই যে ভিশন, অনেকে বলতে পারে যে ঠিকই সিপিএম তো বড় বড় ওই লাগায়নি, বাতিস্তম্ভ লাগায়নি, এত বড় বড় মুখ লাগায়নি, একটা ড্রেন করে তার পাশে আমার অনুপ্রেরণায় আমি ড্রেনটা করলাম, এগুলো করেনি। কিন্তু যেটা করেছিল, এই যে তুমি বলছিলে না, ভাবার, চিন্তার, প্রশ্ন করার পরিসর, সেটাকে খানিকটা ইউনিভার্সালাইজ, আর একটুখানি বড়, মাঠটাকে বড় করে দেওয়ার। এখন যেটা হয়েছে 11 সালের পর থেকে, যেভাবে স্কুল বন্ধ হয়েছে, প্রাইমারি স্কুল, সরকারি স্কুল, বাংলা মিডিয়াম স্কুল, সেগুলো বন্ধ হলে কাদের ভাবনার পরিসর বন্ধ হয়ে যায়? একদম খেটে খাওয়া শ্রমিক পরিবারের মানুষজন, যাদের এইগুলো ছাড়া আর অন্য কোথায় যাওয়ার জায়গা নেই। ফলে এই যে ভাবনার দৈন্যতা তৈরি হয়েছে, সেটাই স্কুল বন্ধ হয়ে যাওয়ার একটা বড় কারণ। এবং যেভাবে প্রাইভেট এডুকেশন সিস্টেম সমস্তটাই প্রাইভেটাইজড হয়ে গেছে, প্রাইভেট এডুকেশন সিস্টেমের কারিকুলামের ইন্টেনশন তো আমাকে ভাবানো নয়, ওরকম আমাকে ভালো শ্রমিক তৈরি করা, যার বাজারের সেল ভ্যালুটা ভালো, যে যত বেশি বাজারে তার তৈরি করা প্রোডাক্ট বিক্রি করতে পারবে, তার তৈরি করা স্টুডেন্ট যত বেশি প্যাকেজ পাবে, সে তত ভালো বিজনেস। এইটা তো একটা দৃষ্টিভঙ্গির তফাৎ। ফলে এই যে আমার ভাবনাটা খুব প্রয়োজনীয় নয়, সেটা 90 এর পর থেকে খানিকটা আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং আরএসএস আসার পর তো একটা অ্যান্টি ইন্টেলেকচুয়ালিজমের প্র্যাকটিস, এই যে বুদ্ধিজীবী ব্যাপারটাই জানাটা খারাপ হয়ে গেছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা আলাদা ব্যাপার, আমরা বুঝতে পারি আমাদের বুদ্ধিজীবীদের এমন মানে সরীসৃপের মতো তাদের রোল ছিল,
যার জন্য তার প্রতি একটা মানুষের রাগ, অভিযোগ ইত্যাদি। কিন্তু বিজেপি আরএসএস খুব মানে ইনস্টিটিউশনালি বুদ্ধিজীবী বা ভাবনা চিন্তা করা, যে মানুষ লেখে, যে মানুষ পড়ে, যে মানুষ গান গায়, যে মানুষ বাজারের শ্রমিক হয়ে ওঠেন না, বড় বড় পুঁজিপতিদের তাদের লেবার ফোর্স হয়ে ওঠেন না, তাদের প্রতি এক ধরনের অনীহা তৈরি করেছে। আমি নাম নিতে চাই না, কারণ আই ডোন্ট থিঙ্ক দ্যাট পারসন ইজ দ্যাট ইম্পর্টেন্ট। একজন বাঙালি মহিলা, উচ্চবর্ণের মহিলা, তিনি লিখেছেন যে বাঙালিরা যারা কিছু জীবনে করতে পারেনি, যারা খালি লেখাপড়া করে, যারা বই পড়ে, তাদেরকে গ্লোরিফাই করে। এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য পয়েন্ট। মানে তোমার জীবনের একমাত্র লক্ষ্য কারুর একটা মেশিনে ক্লগ হয়ে যাওয়া নয়। তোমার কাজ জীবনে আরেকটু কিছু ভাবা, তোমার ক্রিয়েটিভিটি, তোমার ভাবনার জগৎ ইত্যাদি ইত্যাদি। ফলে সেটা একটা আক্রমণ, আমি তোমার সঙ্গে একমত। এবং সেটাকে যদি আমি বলি যে আমার কাছে একটা খুব জাদুর ছড়ি আছে যেটা আমি চেঞ্জ করে দেবো, পারবো না। কিন্তু ওই যে প্রাথমিক কথা, পাড়ায় পাড়ার স্কুলগুলো খোলা, এখানে অনেকগুলো স্কুল বন্ধ হয়েছে। আমরা বলেছি আমরা জিতে আসলে আমরা নাগরিক কমিটি তৈরি করব, যে নাগরিক কমিটি একসময় এই উদ্বাস্তু স্কুলগুলোতে বাড়ি থেকে বাচ্চা ডেকে এনে পড়িয়েছেন, সেই রকম নাগরিক কমিটি আবার এই যে স্কুল ছুট হয়ে যাওয়া বাচ্চারা ক্লাস 6 এর পর পড়ছে না, কাজ লেগে যাচ্ছে, মেয়েরা বিয়ে হয়ে যাচ্ছে, তাদেরকে কি করে স্কুলে ফেরত আনা যায়, স্কুলগুলো কি করে পুনরুজ্জীবিত করা যায়, তার দায়িত্ব আমরা নেব। তোমার ঠাকুরদার একটা বড় ভূমিকা রয়েছে এই কাজ করার ক্ষেত্রে, সেই অভিজ্ঞতা নিশ্চয়ই এক্ষেত্রে তোমাকে যথেষ্ট কাজে লাগাতে পারবে তুমি। এমন একটা প্রশ্ন বা প্রসঙ্গে আসতে চাইছি যেটা তোমার এবং আমার দুজনের জন্যই খুব স্বস্তিদায়ক নয়। আমাদের খুব কাছের বন্ধু, তোমার ক্ষেত্রে বন্ধু এবং দাদার মতো রাহুল কদিন আগে খুবই খারাপ একটা পরিণতি তার হলো। আমি যে প্রশ্নটাতে আসতে চাইছি, যে এরকম একটা জায়গাতে দাঁড়িয়ে আমি এটাকে অ্যাভয়েডও করতে চাইছি না, এই প্রশ্নগুলো উত্থাপন করা প্রয়োজনীয় বলে মনে করছি। যে যিনি এই প্রযোজনা সংস্থার প্রধান কর্ত্রী লীনা গঙ্গোপাধ্যায়, আমরা অ্যাপারেন্টলি সাধারণ চোখেই দেখে বোঝা যাচ্ছে যে এক ধরনের গ্রস নেগলিজেন্সি সেখানে হয়েছে। একটু ঠিক করে হলে এই পরিণতি রাহুলের হয় না। এখন এই যে লীনা দেবী, যিনি এই প্রধান, যিনি কর্ণধার এই গ্রুপের, তিনি তো শুধু ওই একটাই পরিচয় উনি পরিচিত নন, উনি রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন। তো উনি যদি একটা একেবারে নিজের যে ছোট্ট অর্গানাইজেশনটা, সেই অর্গানাইজেশনে দাঁড়িয়েই যদি এরকম গ্রস নেগলিজেন্সি চালান, তো তাহলে একটা গোটা রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন হিসেবে তিনি অত্যন্ত দায়িত্ববান একজন মহিলা হিসেবে কাজ করবেন, তো ঘটবে না। তাহলে এই যে আমাদের এই যে রাজ্যের সার্বিকভাবে আমরা দেখতে পেলাম যে মহিলাদের ওপর আক্রমণ নানা স্তরে, মানে শুধুমাত্র আরজি করে একটি ঘটনা ঘটেছে তা তো নয়, কামদুনি ঘটেছে, আরজিকর ঘটেছে, হাসখালি ঘটেছে, পার্কস্ট্রিট ঘটেছে, এবং সমস্ত জায়গাতেই। সুতরাং বোঝা যায় এটা একটা অ্যাটিটিউডের প্রশ্ন, যেখানে রাজ্যের, যেরকম লীনা দেবী রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন, রাজ্যের যিনি মূল, তিনি গিয়ে বলছেন যে এটা একটা ছোট ঘটনা এটা। এবং শুধু ধর্ষণের ঘটনাও নয়, আরো অনেকগুলো ক্ষেত্রে। আমি খুব পার্টিকুলারলি বলতে চাইবো, নিশ্চয়ই তোমাদের অভিজ্ঞতাতেও আছে, তুমি ছাত্র ফেডারেশনের কর্মী হিসেবে এতখানি কাজ করেছো, সেখানেও তুমি নিশ্চয়ই অভিজ্ঞতা রয়েছে তোমার। মমতা বন্দ্যোপাধ্যায়কে যিনি ভোটে পরাজিত করেছিলেন, মালিনী ভট্টাচার্য, প্রায় তাদের একক প্রচেষ্টায় রাজ্যে ডাউরি প্রথা বন্ধ হয়ে গিয়েছিল। ঠিক সময়ে আগে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া বন্ধ হয়ে গিয়েছিল, ডাইনি সন্দেহে পুড়িয়ে মারা বন্ধ হয়ে গিয়েছিল। এই যে সার্বিকভাবে মহিলাদের জীবনে আবার প্রবলভাবে পিতৃতান্ত্রিক নিপীড়ন নেমে আসছে, এটা তো বোঝা যাচ্ছে যে এটা একজন ব্যক্তি তার ব্যাপার নয়, সার্বিকভাবে এটা ঘটেছে। এবং খানিকটা বলা যেতে পারে যে এটা প্ল্যানফুলি ঘটানো হচ্ছে, যে এটা যাকে বলে মহিলারা যদি মাজা ভেঙে দেওয়া যায় কোথাও, তাহলে সমাজের মাজাই ভেঙে যায়। কিভাবে এটাকে ফাইট ব্যাক করছে, মানে কিভাবে ফাইট ব্যাক করবে রাজা। এই যে তুমি ঠিকই বলেছো, এই যে এটা তো ঠিক। আমি যখন দিল্লিতে গেছিলাম, বাঙালি মেয়েদের ইন জেনারেল, নর্থ ইন্ডিয়ান বা ইভেন সাউথ ইন্ডিয়ান মানুষজন, তারা সবসময় একটুখানি প্রোগ্রেসিভ বা একটুখানি প্রবলেমেটিক
এই দুটো ভাবেই দেখতেন। প্রবলেমেটিক কেন? কারণ তাদের হিসাব অনুযায়ী প্রোগ্রেসিভনেসের যে লক্ষণ রেখাটা অনেক ক্ষেত্রে আমরা সেটা পেরিয়ে যাই, ফলে মনে হয় যে না এটা টু ভোকাল, বেশি কথা বলে, একটু সব বিষয়ে বেশি ওপিনিয়ন রয়েছে, এটা ঠিক মানিয়ে নিতে পারে না, অ্যাডজাস্ট করতে পারে না। এটা তো খুব আমাদের ব্যক্তিগত ব্যাপার নয়, আমরা যে সমাজে বড় হয়েছি সেই সমাজ খানিকটা আমাদের এরকম ভাবেই বড় হতে শিখিয়েছিল। এবং তার জন্য তুমি যা বললে, এই ৭৭-এর পর মহিলাদের একটা বিশাল বড় রোল ছিল। আমি বইতে পড়েছি এই উদ্বাস্তু আন্দোলনের কথা অনুযায়ী, একটা সময় যখন কমিউনিস্ট পার্টির ব্যান হয়ে রয়েছে, তখন এই মহিলারাই এই পাড়ায় পাড়ায় বস্তিগুলোতে তারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছেন এবং পার্টিকে বেসিক্যালি বাঁচিয়ে রেখেছেন যখন অন্য কেউ ছিল না। ফলে মহিলাদের পশ্চিমবঙ্গে মুভমেন্টে থাকা, লিডারশিপে থাকা এবং খানিকটা সমান সমান মানুষ হয়ে ওঠা, এটার একটা ট্রেনিং এর মধ্যে, পলিটিক্যাল ট্রেনিং, সোশ্যাল ট্রেনিং এর মধ্যে পড়ে। মমতা ব্যানার্জিরা যে গন্ডগোলটা করেছেন, এখানে মমতা ব্যানার্জি রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, ইনি লোকে নানা কথাও বলেন যে অনলি ওম্যান চিফ মিনিস্টার, সুতরাং তার পেছনে আমাদের দাঁড়াতেই হবে অন্য সমস্ত কিছু নেগেট করে দিয়ে। বাট দ্য কোয়েশ্চেন ইজ, যখন বামপন্থীরা ওম্যান কোয়েশ্চেনকে ডিল করছেন, তারা এটাকে ইন্ডিভিজুয়ালের কোয়েশ্চেন হিসেবে দেখছেন না। মমতা ব্যানার্জির ক্ষেত্রে ব্যক্তি মমতা ব্যানার্জি, তিনি মহিলা হিসেবে কতটা সফল সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু তিনি সরকারে বসে থাকা অবস্থায় রাজ্যের বেশিরভাগ মহিলাদের কি অবস্থা সেটা গৌণ হয়ে যাচ্ছে। তুমি বিয়ের কথা বললে, অল্প বয়সে বিয়ে হয়ে যাও, মমতা ব্যানার্জি ঢালাও করে এই যে লিখেছে, নানা ধরনের স্ত্রী, বড় বড় করে লেখা আছে যুগান্তকারী প্রকল্প রূপায়ণ, তাতে বলা আছে কন্যাশ্রী, নানা ধরনের রূপশ্রী ইত্যাদি। কন্যাশ্রী, রূপশ্রী এগুলো দেওয়া হয়েছে ওনাদের কথা অনুযায়ী যাতে ফিমেল রিটেনশন রেট বেড়ে যায়, তারা মেয়েরা আরো বেশি দিন পড়াশোনা করে। আমরা দেখলাম পশ্চিমবঙ্গ মেয়েদের ড্রপ আউটে নর্থ ইন্ডিয়ার সেটগুলোকে প্রায় ছাপিয়ে গেছে। কম বয়সে বিয়ে হওয়া, কম বয়সে মা হয়ে যাওয়া, তাতে ছাপিয়ে গেছে। অতএব তাহলে শুধুমাত্র টাকা দিয়ে, শুধুমাত্র অ্যালাউন্স দিয়ে, শুধুমাত্র হাতে কিছু পয়সা গুজে দিয়ে বা ক্যাশ ট্রান্সফার দিয়ে আসলে সোসাইটাল চেঞ্জ পসিবল নয়। তার সঙ্গে সঙ্গে পলিটিক্যাল ডায়ালগ, তার সঙ্গে সঙ্গে প্রতিদিনের একটা রাজনীতির কথা বলা জরুরি। আমি বলছি না যে এই ভাতাগুলো প্রবলেমেটিক, অবশ্যই যে মানুষ পিছিয়ে পড়ছেন তাকে দেওয়া উচিত, মেয়েদের ধরে রাখার জন্য যদি স্কলারশিপ দেওয়া হয় সেটাতে কোথাও আমি কোনো ভুল দেখি না, কিন্তু তার ইন্টেনশনটা তো ভোট কেনা হতে পারে না। যদি আমার ইন্টেনশনটা ওম্যান এম্পাওয়ারমেন্ট হয়, তাহলে আমি টাকা দিয়ে থেমে থাকবো না, বরং সেই মেয়েটার পলিটিসাইজেশন, তার রাস্তায় বেরোনো, তার মাথা উঁচু করে বাঁচা, তা নিয়ে কথা বলবো। মমতা ব্যানার্জি ঠিক তার উল্টোটা করেছেন। এই তিলোত্তমা ঘটনার সময় উনি কি বললেন? রাত্রিবেলা 11টার পর মেয়েদের কাজ করার দরকার নেই। দুর্গাপুরের ঘটনার পর বললেন অত রাত্রে মেয়েটা বাইরে বেরিয়েছিল কেন? আমাদের পার্ক স্ট্রিট মনে আছে, যেখানে গণধর্ষণের ঘটনায় মমতা ব্যানার্জির রেসপন্স ছিল, দ্য ফার্স্ট চিফ মিনিস্টার, ওম্যান চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, যেটা তো একটা পেটি ঘটনা, আমার সরকারকে মেলাইন করার জন্য এসব করা হচ্ছে। কাকলি ঘোষ দস্তিদার আরেকজন মহিলা মন্ত্রী, উনি বলেছিলেন এটা একজন দেহ ব্যবসায়ী এবং তার খদ্দেরের মধ্যেকার বচসা। ইভেন ইফ দ্যাট ইজ দ্য কেস, একজন দেহ ব্যবসায়ীর ধর্ষিত হওয়া জায়েজ? একজন দেহ ব্যবসায়ী, তিনি তার হ্যাঁ অথবা তার নিজের কোনো এজেন্সি নেই? এই যে প্রতিদিন আরএসএস, বিজেপি যে ভাষায় কথা বলতে চায়, যে পিতৃতন্ত্রের ভাষাকে নর্মালাইজ করে দিতে চায়, যার বিরুদ্ধে লড়াই করে এই রোকেয়া থেকে শুরু করে বিদ্যাসাগর, রামমোহন, আমাদের এই মননটা তৈরি করেছিলেন, বাঙালি মেয়েদের মনন, মমতা ব্যানার্জি আসার পর সেটাকে ডিকনস্ট্রাক্ট করেছেন, প্রতিদিন হ্যামার করে সেটাকে ভেঙেছেন। ফলে এটার, তুমি যদি বলো যে তুমি এটা কি করে ঠিক করবে, আমার মনে হয় মোবিলাইজেশন ছাড়া, সংগঠিত করা ছাড়া আর কোনো উপায় নেই। আমরা তিলোত্তমা আন্দোলনের সময় দেখেছিলাম হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছিল। তারা সবাই কি আমার পার্টির লোক? একেবারে নয়। তারা সবাই কি পার্টি পলিটিক্সে বিশ্বাস করেন? একেবারে নয়। কিন্তু এই একটা ঘটনা কোথাও না কোথাও তাদের মনের মধ্যে তারা যা যা নিজেদের সম্পর্কে ভাবেন, বাঙালি মানুষ হিসাবে তারা যা যা প্রিন্সিপাল গুলোকে মনের কাছাকাছি রাখেন, সেটাকে একটুখানি কড়া নাড়িয়েছিল, যে কারণে স্বতঃস্ফূর্ত খানিকটা গণবিক্ষোভ, মানুষ রাস্তায় নেমেছিলেন। ফলে আমাদের কাজ হবে মানুষের মনের মধ্যে যেটুকু রয়ে গেছে, হোয়াট এভার দ্য রেসিডুয়াল অফ হোয়াট আ বেঙ্গলি উম্যান শুড বি, সেটাকে আরো বেশি করে ইনস্টিগেট করা, সেটাকে ইগনাইট করা, এবং প্রতিদিনের কথাবার্তার মধ্যে দিয়ে, প্রতিদিন আলোচনার মধ্যে দিয়ে, এবং খানিকটা আমাদের নিজেদের যাপনের মধ্যে দিয়ে। যেমন ধরো, এই আমি এখন চশমা পরিনি, কিন্তু কি হয়, আমি চশমাটা মাথার উপরে রাখছি এবং ওই ডান হাতে ঘড়ি পরি। আমি দেখলাম বহু লোক তারা কমেন্ট করেছেন ফেসবুকে যে মাথায় চশমা দিয়ে আর ডান হাতে ঘড়ি পরে বামপন্থী নেত্রী হওয়া যায় নাকি? আসলে এই দুটোর কিন্তু কোনো সম্পর্ক নেই বামপন্থার সঙ্গে, কিন্তু আমরা মহিলার শরীরকে তো একরকম ভাবে বাঁধতে চাই। যখনই কেউ সেটা ডিফাই করে, মানে ওই ডান হাত থেকে বাঁ হাতে যদি ঘড়িটা পরি তাহলেই সব ঠিক ছিল, এই যে হাত বদল হয়ে গেছে, এটা খানিকটা অ্যাংজাইটি তৈরি করে। আচ্ছা, তার মানে এ ঠিক সমাজের নিয়মগুলোকে মানবে না। অথবা যে পোশাক পরে আমি রাস্তায় যাচ্ছি, কথা বলছি, আমি আমার ক্যাম্পেইন করেছি টি শার্ট এবং প্যান্ট পরে,
খুব স্বাভাবিক ঘটনা, কিন্তু একটা মহিলার জন্য সেটা স্বাভাবিক নয়। বিকাশ রঞ্জন ভট্টাচার্য যদি টি শার্ট এবং প্যান্ট পরে প্রচার করেন, সেটা তাকে কুল করে। একটি মহিলা, তিনি আমি হতে পারি বা অন্য যে কেউ, টি শার্ট অথবা জিন্স পরে পড়লে একটুখানি মানুষের আহা এই পোশাক পরে আজকে এলো, এই পোশাক পরে ভোট চাইবে। তো এইটাকে খানিকটা তো নর্মালাইজ করতে দেওয়া যাবে না। আমাদের কথায়, আমাদের কাজে, আমাদের পার্টির মধ্যে বিভিন্ন সময়ে যে পিতৃতান্ত্রিক ইনফ্লুয়েন্স চলে আসে, সেক্সিজম চলে আসে, মিসোজিনি চলে আসে। প্রতিদিন সেটা নিয়ে ভিতরে এবং বাইরে খানিকটা কথা বলে যেতে হবে, যাতে যে মানুষ আমার পার্টির পরিসরেও নেই, তিনিও আমার এক্সপিরিয়েন্সের সঙ্গে তার এক্সপিরিয়েন্সকে মিলিয়ে আমাদের কাছাকাছি আসতে পারে। ভালো লাগলো দীপশিতা, অনেক শুভেচ্ছা। তোমার একটা নাম জয়ী, দীপশিতা জয়ী হয়ে উঠুক, এই Thank you. এই এই আমাদের চাওয়া। ভালো। Don't forget to like, share, and subscribe to stay updated with the latest incidents. Hit the bell icon to never miss an update. We will see you next time with more news that matters. Stay informed, stay safe.